ওয়েলকাম অল। আবার আপনাদের সামনে আসলাম একটা সম্পূর্ণ নতুন সিরিজ। প্যারিস, বেলজিয়াম, নেদারল্যান্ড আর লুক্সেমবার্গ। তো এই সিরিজটা মোটামুটি 10 দিনের সিরিজ ছিল। তো পুরো বিবরণ ডে ওয়াইজ আবার সেই আগের মতন আপনাদের সামনে তুলে ধরবো। ডে ওয়াইজ দেখতে থাকুন, একদম শুরু থেকে শুরু, একদম কলকাতা এয়ারপোর্ট থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে প্যারিস। তো প্যারিসে গিয়ে কিভাবে হোটেলে যাওয়া, মিন্স সিটি সেন্টারে যাওয়া এয়ারপোর্ট থেকে। ওখানকার এয়ারপোর্টগুলো একটু দূরে থাকে, নর্মাল সিটির থেকে একটু দূরে থাকে, কিন্তু সুন্দর ব্যবস্থা। মানে এয়ারপোর্ট থেকে ট্রেন করে, মানে এক্সপ্রেস ট্রেন বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টাখানেক লাগে, পুরো ডাইরেক্ট সিটি সেন্টারে ছেড়ে দেয়। সিটি সেন্টার হলো গারে ডু নর্ড, যে মেইন সিটি সেন্টার, মেইন স্টেশন যেটা, ওইখানেই ওর আশেপাশেই হোটেল। বেশি দূরের করলাম না, কেননা ওই স্টেশন থেকেই সব জায়গায় যেতে হবে। তো আশেপাশেই প্রচুর হোটেল আছে, একটু খুঁজলেই পাওয়া যায় হোটেল। তো অনলাইনে খুঁজতে পারেন, অন দ্য স্পটে গিয়েও খুঁজতে পারেন। তো হোটেলের প্রচুর সম্ভার কিন্তু গারে ডু নর্ডে। তো দেখুন ভিডিওটা দেখতে দেখতেই পারে। তো কলকাতা এয়ারপোর্ট, শুরুটা করছি একদম কলকাতা এয়ারপোর্ট থেকে। তো একটু এক্সাইটমেন্ট ছিল তখন, প্রায় ওই বিকেল 6টা মতন বাজে। আমাদের ফ্লাইট ছিল ওই 8টার সময়, 8টা 30 8:30-তে ফ্লাইট ছিল দিল্লির জন্য। প্রথমে দিল্লি, তারপরে দিল্লি থেকে প্যারিস, সিডিজি এয়ারপোর্ট, চার্লস ডি গোল। তো দিল্লি থেকে প্যারিসের ফ্লাইট ছিল সকাল 5:30, মানে 4:30 টাইম। তো ছাড়তে 5:30 হয়েছিল, 4:30-5:30 মধ্যে হয়েছিল। এই কলকাতা এয়ারপোর্টের এই ফটো সেকশনটা কিন্তু সত্যি দৃষ্টি আকর্ষণ করেছে। পুরনো দিনের সেই সুভাষচন্দ্রের ফটো এবং আরও অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের ফটো কিন্তু এখানে টানিয়ে খুব সুন্দর একটা গ্যালারি টাইপের। এই আমরা দিল্লি পৌঁছলাম এই 10:30-11টা নাগাদ। নেমেই বিস্তারারই ফ্লাইট ছিল, আগের ফ্লাইট। তো ওই ফ্লাইটে করে নামলাম, তারপরে টার্মিনাল T3, সেই পুরনো T3, এখান থেকে লাগেজ কালেকশন, তারপরে আবার নতুন ফ্লাইটের জন্য সিকিউরিটি। তারপরে তো এই আমাদের কাউন্টার বা গেট ছিল 13 নম্বর গেট, ফ্লাইট নাম্বার AI-147 প্যারিস। ফাইনাল কল। সবাই দেখুন অপেক্ষা করছে ফ্লাইটে ওঠার জন্য। সবার মধ্যেই কিন্তু একটা এক্সাইটমেন্ট সত্যি দেখা যাচ্ছে। তো এই আমাদের ফ্লাইট বোয়িং 787 ড্রিমলাইনার। টেকঅফের ঠিক আগের মুহূর্ত, সত্যি কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল। সকাল সকাল, এই তখন 5টা, 5:15 বাজে আর কি। তো টেকঅফের জন্য তৈরি।
জার্নিটা কমফোর্টেবল ছিল। 9.5 থেকে 10 ঘন্টার জার্নি ছিল। তো দেখুন এই ড্রিমল্যান্ডারে এই একটা জিনিস, ফ্লাইটে ওঠার পরে ও কিন্তু কাচের রঙটা চেঞ্জ করে দেয়, মানে দিন থাকলেও লাভ নেই। জানলা থেকে তোলা ভিডিও। তো ল্যান্ডিং করবে একটু পরে। টাচডাউন করার ঠিক আগের মুহূর্ত দেখুন। তখন লোকাল টাইম ছিল সকাল 11:30 নাগাদ। তো ওয়েদার ভালোই ছিল, মেঘলা মেঘলা। आप सभी का धन्यवाद से रिलीज करते हुए हम आपसे विदा लेते हैं। नमस्ते। Dear guests, welcome to Charter Call Airport. We sincerely apologize for the delay in our arrival. The local time is 30 minutes past 11 in the morning. You're requested to remain seated and do not open the overhead bins until the seatbelt sign is switched off. Please take care while opening the overhead bins as these items may have moved during the flight. Kindly allow the guests seated in front of you to deplane first. Guests with the wheelchair bookings are requested to remain seated at the moment. Our team will assist you promptly after the You can earn the Maharaja points for this flight and redeem them for a worthwhile time. প্যারিসের মাটিতে পদার্পণ, তারপর ফ্লাইট এখন যাচ্ছে পার্কিং বেতে। একটু টায়ার্ড ছিলাম মোটামুটি আগের দিন। ফ্লাইট থেকে নামা, নেমে অ্যারোব্রিজ ধরে এয়ারপোর্টে যাওয়া ব্যবস্থা।
চার্লস ডিগল এয়ারপোর্টে নেমে সিটির সেন্টারের দিকে যাওয়া। তো খুব সুন্দর ব্যবস্থা, একদম এয়ারপোর্ট থেকেই ট্রেনের ব্যবস্থা, একদম ডাইরেক্ট ট্রেন, যেটা হলো একদম সিটি সেন্টার গারে ডু নর্থ। আমাদের যাওয়ার ছিল সিটি সেন্টারের মেইন স্টেশন গারে ডু নর্থ, সেখানে যাওয়া। সেখানেই একদম ট্রেন একদম এয়ারপোর্ট থেকেই মানে অল্প একটু হাঁটা এবং হেঁটেই ওখানে নিচে টিকিট কাউন্টারে আমাদের নিল 45 ইউরো 3 জনের, আর কি 2 জন একটা টিকিট পাচ্ছে। তো সেই মিনিট 3 জনের টিকিট 45 ইউরো। ঘণ্টাখানেকের জার্নি ছিল ট্রেনে। দেখুন এয়ারপোর্ট থেকে মেইন সিটি সেন্টারের দিকে যাওয়া ট্রেনে করে খুব সুন্দর ব্যবস্থা ছিল। তো সবার প্রথমে আমরা লাগেজ কালেকশন করলাম এয়ারপোর্টে এবং পরেই ওখান থেকে একটু জাস্ট সামনেই ইমিগ্রেশনের ব্যবস্থা ছিল। খুব তাড়াতাড়ি হয়ে গেল ইমিগ্রেশন, জাস্ট পাসপোর্টটা দেখলো, ভিসাটা দেখলো আর স্ট্যাম্প মেরে দিল, হয়ে গেল ইমিগ্রেশন। তারপরে হাঁটা পথেই আর কি এয়ারপোর্টের ঠিক নিচেই ট্রেনের স্টেশন, ওখান থেকে ট্রেন যাচ্ছে পুরো সিটি সেন্টারের জন্য এবং সেখানেই টিকিট কাউন্টার ছিল, একদম কম্পিউটারাইজ টিকিট কাউন্টার। ওখানে গাইড করার জন্য অনেকেও ছিল, 2-1 জন মানে অ্যাটেন্ডেন্স ছিল যারা গাইড করে দিচ্ছিল কীভাবে টিকিট কাটবে। এইভাবেই টিকিট কেটে বসা মেইন সিটির দিকে। Parc des expositions. Aligned here for the Exhibition and Convention Center. Acceso al centro de exposición y de convenciones. Assurez-vous de ne pas oublier vos affaires personnelles. Please ensure you collect all your belongings. Por favor, no olviden recoger todos. সিটির বা জানলার থেকে দৃশ্য দেখতে দেখতে সিটি সেন্টারের দিকে যাওয়া ট্রেনে করে। তো জার্নিটা ছিল মোটামুটি ঘণ্টাখানেকের। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, ওয়েদার ভালোই ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি সে সময় অবধি ছিল না, তবে বিকেলের দিকে কিন্তু বৃষ্টি এসেছিল। তো এইভাবেই দেখতে দেখতে এগোচ্ছি। এখানকার দেখুন ঘর বাড়ি। তো সিডিজি এয়ারপোর্ট, চার্লস ডিগল এয়ারপোর্টটা কিন্তু সিটি থেকে বেশ খানিকটা দূরে, ফাঁকা জায়গা দেখার মতো। এখানে যে এয়ারপোর্ট সিটি থেকে কিন্তু অনেক দূরে থাকে এবং এয়ারপোর্টের আশেপাশে সেরকম বসতি কিন্তু থাকে না। তো ওখান থেকে এক্সপ্রেস ট্রেন থাকে, যে ট্রেনে করে সিটি সেন্টারে আসতে হয়, সেই ট্রেনে বসে আসা। আস্তে আস্তে দেখা এখানকার ঘরবাড়ি, সিটি সেন্টারের থেকে দূরে যে ঘরবাড়িগুলো কেমন হয়, একটু আউটস্কার্টের ঘরবাড়ি। এইভাবেই দেখতে দেখতে প্যারিসের দিকে সিটির ভেতরে।
জানলা থেকে রাস্তার আশেপাশের লোকাল জনবসতি। এখানকার বাড়িগুলো দেখলে সেই ফ্রেঞ্চ স্টাইলে ফরাসি আর্কিটেকচার। এরা কিন্তু আর্কিটেকচারের দিক থেকে খুব এগিয়ে, মানে সত্যি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এদের আর্কিটেকচারের মধ্যে দেখা যায়। খুব শৌখিন এরা। তো সমস্ত কিছুই, যে সৌন্দর্য, থাকার সৌন্দর্য, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সমস্ত কিছু, বাড়ি তৈরির কৌশল, সত্যিই কিন্তু এদের কাছ থেকে শেখার মতন। এরা খুব খুব ঐতিহ্যকে কিন্তু এরা ছাড়েনি। এবং প্যারিসের মধ্যে একটা জিনিস লক্ষ্য করার বিষয় আমি দেখেছি, যে পুরনো যে কনস্ট্রাকশন বা পুরনো যে ইমারতগুলো প্যারিসের মধ্যে আছে, সেই ইমারতগুলো কিন্তু এক অসাধারণ ফরাসি স্টাইলে তৈরি, এবং সেগুলোকে কিন্তু এরা কোনোভাবেই নষ্ট হতে দেয়নি। খুব যত্নে কিন্তু এই তাদের কনস্ট্রাকশন, তাদের যে পুরনো শৈলীতে তৈরি যে ঘরবাড়ি, সেগুলোকে সযত্নে রাখা আছে। এবং প্যারিস যে সেন্টারের মধ্যে কিন্তু বড় বড় বিল্ডিং বা স্কাইস্ক্রেপার্স, যেগুলো বহুতল বিল্ডিং যেটা বলে, সেটা কিন্তু হতে দেয়নি। বহু ভুল করে পুরো প্যারিস শহরে একটি মাত্র স্কাইস্ক্রেপার্স দেখা গেছিল। তারপরেই ওরা ডিসাইড করে, না, আর স্কাইস্ক্রেপার নয়, বহুতল বিল্ডিং নয়। এই যে প্যারিসের ঐতিহ্যকে কিন্তু বহুতল বিল্ডিং নষ্ট করছে, তাই জন্যই ওরা তারপরে ব্যান করে দেয় বহুতল বিল্ডিংয়ের কনসেপ্ট। তো সত্যি পুরনো ঐতিহ্য এবং সেই আর্কিটেকচার এবং সেগুলোকে কিভাবে মেনটেন করে এই সৌন্দর্য সত্যি দেখার মতো। একটা কথা আছে, এদের যে সৌন্দর্য, প্যারিস শহরের সৌন্দর্যকে নিয়ে এতটাই চিন্তিত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার প্যারিস আক্রমণ করলো, তারা কিন্তু সেই আক্রমণের এগেনস্টে রিটেলিয়েট করেনি। কারণ রিটেলিয়েট করলে এই সিটির সৌন্দর্য কিন্তু নষ্ট হতে পারত, ধ্বংস হতে পারত, অনেক ব্যাপার ছিল। সেই দিনটার দিকেই চিন্তা করে তারা কিন্তু প্যারিসকে ওপেন করে দিয়েছিল হিটলারের জন্য। কিন্তু তারপরে কৌশলে, বাকি পরে কি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন, যে এরমভাবে তারা প্যারিসের সৌন্দর্য নিয়ে এতটাই যে তারা চিন্তিত, সত্যি কিন্তু এটা খুব সুন্দর জিনিস। এটা আর একটা কথা বলে রাখি, যখন স্টেশনে বা এয়ারপোর্টের নিচে যে স্টেশন আছে, সেখান থেকে যখন টিকিট কাটলেন, সেই টিকিটের সময় একটা ছোট কাগজের টুকরো থাকে, মানে যেটাকে বলা হয় কার্ড। কাগজের থাকতে পারে, প্লাস্টিকেরও থাকতে পারে। তো ওই কার্ডটা কিন্তু সযত্নে রাখবেন, কেননা ওই কার্ডটা পুরোটা ট্যুরে কিন্তু খুব কাজে লাগবে। যখনই আপনি এই কার্ডটা দিয়ে টপ আপ করবেন স্টেশনে, যদি কার্ডটা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আবার সেই 2 ইউরো প্রতি পার্সনের কিন্তু কার্ডের এগেনস্টে লাগবে। তো কার্ডটাকে সযত্নে রাখবেন, সেটা দিয়েই টপ আপ করে আবার লোকাল ট্রেনে আপনি ঘুরতে পারবেন। ট্রেনের নেটওয়ার্ক কিন্তু একটা অসাধারণ। মেট্রো নেটওয়ার্ক যে কত সুন্দর হতে পারে, সেটা মানে সত্যিই একদম দেখার মতো।
তো এইভাবেই আমরা গাড়ে ডু নর্ড মেইন সিটি সেন্টারের স্টেশন পৌঁছলাম। একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে হোটেলে ঢোকা। হোটেলটা ছিল একদম এই গাড়ি ডু নর্ড স্টেশনের সামনেই, জাস্ট একদম সামনে। তো যাতায়াতের কোনো অসুবিধা নেই, হাঁটা পথেই স্টেশন, সামনেই স্টেশন, মেট্রো স্টেশন, সাবওয়ে, ওখান থেকেই সিটির সমস্ত জায়গায় যাওয়ার ব্যবস্থা। এই হোটেলের রুম 301 নম্বর রুম ছিল আমাদের। যাই হোক, বেশ সুন্দর ব্যবস্থা। কিন্তু আমাদের রুমের ভাড়া যেটা পড়ে 100 ইউরো করে প্রতি রাত্রি, এই একদম রিজনেবল প্রাইস ছিল গাড়ি ডু নর্ডে, একদম সিটি সেন্টারে এটা, তাই জন্যই এই প্রাইসটা। তো বাকি হোটেলের কিন্তু দাম আরও বেশি, আমি যা দেখলাম। মোটামুটি রিজনেবল প্রাইসেই হোটেলটা পেয়েছিলাম। তো সেদিন একটু টায়ার্ড ছিলাম, বিশেষ কিছু আর ঘোরার প্ল্যান করিনি। হোটেল থেকে বেরিয়েই সামনে একটু হাঁটা পথে ঘোরাঘুরি করে আবার আমরা শুয়ে পড়ি পরের দিনের জন্য। পরের দিন ছিল আইফেল টাওয়ার। এই দেখুন, হোটেল থেকে বেরিয়ে সামনেই সেই ফরাসি স্টাইলের বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভেতরেই আমাদের হোটেলটা। বেশ সুন্দর ছিল কিন্তু প্রথম দিনটা। তো এইভাবেই আমরা প্যারিসে পৌঁছালাম। তো পৌঁছে আমাদের প্রথম দিনটা শুরু। দেখুন, আমাদের প্রথম দিনটা কাটলো। তো প্রথম দিনে আমরা কোনো জায়গায় গেলাম না, মোটামুটি হোটেলে ফিরেই, হোটেলের ঠিক আশেপাশে, মানে ওটা সিটি সেন্টার, ওখানে প্রচুর দোকান, ঘরবাড়ি, বেশ খাওয়ার জায়গা, সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ জমজমাট। তো হোটেল থেকে জাস্ট একটু বেরিয়ে আশেপাশ থেকে একটু খাওয়া দাওয়া করেই আমরা রেস্ট নিলাম, কারণ পরের দিন সকাল থেকে কিন্তু শুরু। পরের দিন একদম ভোর 6টার সময় আমরা বেরোবো, এরকম ব্যাপার। তো ওখান থেকেই ট্রেন, মানে লোকাল ট্রেন, সেই একদম গাড়ি ডু নর্ড স্টেশন, মানে ওইখানেই আন্ডারপাস, মানে সাবওয়ে যাওয়ার রাস্তা একদম সামনে, হোটেলের ঠিক সামনে। তো ওখান থেকে বেশি না, 1-2 স্টপেজ, তার মধ্যেই সেই স্টপেজে করেই যাওয়া আইফেল টাওয়ার। স্টেশনের নাম হলো সামদি মার্স। তো সামদি মার্স সাবওয়ে করেই যাওয়া। তো পরের দিনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সকাল থেকে শুরু। তাই জন্য আজকের দিনটা এইভাবেই আমরা শেষ করলাম, একটু জাস্ট হোটেলের পাশে খাওয়া দাওয়া করে। তো পরের দিনের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখবেন কিন্তু।